আসসালামু আলাইকুম। তো আজকে আমরা মূলত হায়ার ম্যাথের একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য, অ্যাপোলোনিয়াসের উপপাদ্য, এটার সম্পূর্ণটা এ টু জেড বোঝার ট্রাই করব। এবং এটা বোঝার জন্য আমার যা যা দরকার, মানে মেন কথা হলো এটার সাথে আনুষঙ্গিক যা যা আছে সেগুলাও আমরা কভার করার ট্রাই করব। তো এখানে দেখো দেওয়া আছে আমাদের অ্যাপোলোনিয়াসের উপপাদ্য বোঝার জন্য আমাদের ফার্স্টেই মেনলি এই যে মধ্যমা, লম্ব বিক্ষেপ এবং পিথাগোরাসের দুইটা উপপাদ্য, সূক্ষ্মকোণের জন্য এবং স্থূলকোণের জন্য, এই দুইটা উপপাদ্য আমাদের ভালোভাবে বুঝতে হবে। তো একটা একটা করে যদি শুরু করি, আমরা প্রথমে আছে আমাদের মধ্যমা। তো মধ্যমা আসলে কি, যে আমরা যদি ফার্স্টে একটা ত্রিভুজ আঁকি, যে ধরো আমাদের এ বি এন্ড সি একটা ত্রিভুজ। তো ত্রিভুজের কি থাকে, তিনটা কোণা থাকে বা তিনটা কোণ থাকে আমাদের। এ একটা কোণ, বি একটা কোণ, সি একটা কোণ। এখন আমাদের এ কোণের বিপরীত বাহুকে, এই যে আমাদের কোণ এ, এর বিপরীত বাহুকে, এর বিপরীতে কে আছে, বিসি বাহু। এই বিসি বাহুটা আছে এই কোণের বিপরীতে। তাহলে আমার এ কোণের বিপরীত বাহু হলো বিসি। সিমিলারলি আমি যদি বলি আমার বি কোণের বিপরীত বাহুকে, তার মানে কি, যে আমার বি কোণটার সামনে বরাবর যে আছে সেটাই হলো কি আমার বি কোণের বিপরীত বাহু। তাহলে বি কোণের সামনে বরাবর কে আছে, আমার এসি বাহু। তাহলে এই বি কোণের বিপরীত বাহু হলো আমার এসি। একইভাবে আমাদের সি কোণের বিপরীত বাহু, সি কোণের সামনে যে বাহুটা আছে সামনে বরাবর, সেটাকে আমাদের এবি। তাহলে সি কোণের বিপরীত বাহু হলো আমার এবি। এখন তাহলে একটা কোণের বিপরীত বাহু তো আমরা চিনলাম। তো এই যে বিপরীত বাহুগুলা, যে আমাদের একটা ত্রিভুজে যে তিনটা বাহু, কি কি বাহু, যে এবি একটা বাহু, এসি একটা বাহু, আর কি বিসি একটা বাহু। এখন এই তিনটা বাহুরে কি মধ্যবিন্দু তো আছে, একটা কোনো না কোনো একটা জায়গায় তো মধ্যবিন্দু আছে। যেমন ধরি আমরা বিসি বাহুর মধ্যবিন্দু হলো আমার এই পয়েন্টে, এবি বাহুর মধ্যবিন্দু হলো আমার কি এই পয়েন্টে, এবং এসি বাহুর মধ্যবিন্দু বা মিডল পয়েন্ট হলো কি আমার এই কালো এই পয়েন্টটা। তো এখন মধ্যমা আসলে কি, আমার মধ্যমা হলো আমার ত্রিভুজের যে কোনো একটা কোণ থেকে, ধরো এই কোণ, এই যে এই কোণ, ত্রিভুজের যে কোনো একটা কোণ থেকে, যে কোনো একটা কোণ থেকে তার বিপরীত বাহুর, এই কোণের বিপরীত বাহু কে, বিসি। এই কোণের বিপরীত বাহু বিসি, তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাই হলো আমার কি মধ্যমা। তাহলে মধ্যমা আমি কি বললাম, যে ত্রিভুজের যে কোনো একটা কোণ এবং ওই কোণের বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা হলো কি আমার মধ্যমা। ঠিক আছে, তার মানে কি একটা ত্রিভুজে কয়টা মধ্যমা পাওয়া সম্ভব, যে আমার কোণ আছে তিনটা, তাহলে প্রত্যেকটা কোণের জন্য আমার বিপরীত বাহু আছে এবং ওই বিপরীত বাহুর মধ্যবিন্দু আছে, তাহলে মধ্যমাও হওয়া সম্ভব কয়টা, তিনটা। যেমন এই যে বি কোণের জন্য, বি কোণ এটা, এবং এই বি কোণের বিপরীত বাহুকে আমার এসি, তাহলে এসি এর মধ্যবিন্দু হলো এই পয়েন্টটা। তাহলে এই যে সংযোজক সরলরেখা, এই বি কোণের পয়েন্টটা এবং এসি এর মধ্যবিন্দু সংযোজক যে রেখাংশ, সেটাই হলো কি আমার আরেকটা মধ্যমা। সিমিলারলি সি কোণ হলো আমার এই পয়েন্টটা, আর এবি হলো, এবি এর মধ্যবিন্দু ধরছি আমরা এই পয়েন্টটা। তাহলে এই যে এবি এর মধ্যবিন্দু আর এই যে সি কোণের সংযোজক সরলরেখা, এটা হবে কি আমাদের আরেকটা মধ্যমা। তাহলে মধ্যমা কি বোঝা গেল, যে মধ্যমা হলো কি আমার ত্রিভুজের যে কোনো একটা কোণ এবং ওই কোণের বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাই হলো কি আমার মধ্যমা। এরপরে আমাদের কি আছে, লম্ব বিক্ষেপ। তো লম্ব বিক্ষেপ বোঝার জন্য ফার্স্টে আমরা এরকম একটা সরলরেখা এবং আরেকটা রেখাংশ এমনি এঁকে নিই। সরলরেখার যতটুকু আছে এটার নাম দিলাম আমরা সিডি, এবং এই রেখাংশটার নাম দিলাম ধরো এবি। তো এখন আমরা এই সিডি সরলরেখার উপরে এই এবি যে রেখাংশটা আছে সেটার কি করব, লম্ব বিক্ষেপ আঁকবো। কার উপরে, এই সিডি সরলরেখার উপরে। তো এবি এর, এবি যে রেখাংশ, এই দুইটার এই এবি রেখাংশের আমার দুইটা কি আছে, প্রান্তিক বিন্দু আছে না, একটা বিন্দু হলো কি, একটা পয়েন্ট হলো কি
এ, আর একটা প্রান্ত প্রান্ত হলো কি আমার বি। তো বইয়ের ভাষায় বলতে গেলে তোমার লম্ব বিক্ষেপ আঁকার জন্য কি করতে হয়, যে আমি যার লম্ব বিক্ষেপ আঁকবো তার দুইটা প্রান্তিক পয়েন্ট থেকে আমার দুইটা লম্ব টানতে হবে। কি বললাম, আমি যার লম্ব বিক্ষেপ আঁকবো তার দুইটা প্রান্তিক পয়েন্ট, এই কেসে আমাদের কি একটা প্রান্তিক পয়েন্ট হলো এ পয়েন্ট আর একটা প্রান্তিক পয়েন্ট হলো বি পয়েন্ট, তাহলে এ পয়েন্ট এবং বি পয়েন্ট থেকে আমাদের কি করতে হবে, লম্ব আঁকতে হবে। কার উপরে লম্ব আঁকতে হবে, আমি যার উপরে আমার এই লম্ব বিক্ষেপটা আঁকতে চাই সেটার উপরে আমার কি করতে হবে, লম্ব আঁকতে হবে। তাহলে এখানে আমি কি চাইতেছি, যে আমি চাইতেছি যে আমার এ বি রেখাংশের লম্ব বিক্ষেপ চাই আমি কার উপরে, সিডি এর উপরে। তাহলে আমার এ বি রেখাংশের দুইটা প্রান্তিক পয়েন্ট থেকে সিডি এর উপরে কি করতে হবে, দুইটা লম্ব টানতে হবে। এই লম্ব টানার ফলে সিডি রেখা অংশের উপরে আমরা যে দুইটা লম্বর যে দুইটা পয়েন্ট পাই, যে লম্ব দুইটা আমার কি করে, যে যে পয়েন্টে ছেদ করে সেই দুইটা পয়েন্টের যে দৈর্ঘ্য, সেই দুইটা পয়েন্ট যোগ করলে আমরা যে দৈর্ঘ্যটা পাবো, সেই দৈর্ঘ্যটারে বলতেছি আমরা এবি রেখাংশের জন্য সিডি সরলরেখার উপরে কি এবি রেখাংশের লম্ব অভিক্ষেপ। এই দৈর্ঘ্যটার নাম যদি দিই আমরা এ প্রাইম বি প্রাইম, তাহলে এই যে এ প্রাইম বি প্রাইমই হইলো আমার কি এবি এর লম্ব বিক্ষেপ কার উপরে, সিডি এর উপরে। বুঝা গেছে? তো এত না পাচ্ছে এটা সবসময় সহজভাবে চিন্তা করবা, যে সবসময় চিন্তা করবা যে আমি যার উপরে লম্ব বিক্ষেপ আঁকতে চাই এবং যার লম্ব বিক্ষেপ আঁকতে চাই তার ঠিক বরাবর উপরে মনে করবা যে এখানে আলোর সোর্স, মানে কি লাইট সোর্স চিন্তা করবা। লাইট সোর্স যদি চিন্তা করো বরাবর মাথার উপরে, তাহলে তার ছায়াটা কেমনে পড়বে, এই যে এবি যে রেখাংশ, এর ছায়াটা আমার সিডির উপর কিভাবে পড়বে, এর ছায়াটা এরকম কি লম্বভাবে বরাবর কি নিচে এরকম লম্বভাবে নিচে পড়বে না। তাহলে এই যে ছায়াটার দৈর্ঘ্য যেটা, এই ছায়াটার দৈর্ঘ্যটাই হলো কি আমার লম্ব বিক্ষেপ, এই যে এ প্রাইম বি প্রাইম। সিমিলারলি আমি যদি আরেকটা আরেকটা এরকম রেখাংশ আঁকতাম, যে ইএফ, ইএফ একটা রেখাংশ আঁকলাম, ঠিক আছে, তাহলে আমার এখানেও কি করতে হবে, যে ইএফ এর বরাবর উপরে একটা লাইট সোর্স চিন্তা করতে হবে। লাইট সোর্স চিন্তা করলে এই লাইটের ফলে, এই লাইটটার ফলে ইএফ এর যে ছায়াটা আমার কি সিডি এর উপরে পড়বে, এই সিডির নিচের এই সিডির উপরে পড়বে, সেটা দেখতে কি কিছুটা এরকম হবে না। এখান থেকে এতটুকু, তার দৈর্ঘ্যটা কি হবে দেখতে, কতটুকু হবে, এই যে এখান থেকে এতটুকু। এটার নাম যদি দিই আমরা ই প্রাইম এফ প্রাইম, তাহলে এই যে ই প্রাইম এফ প্রাইমে হলো আমার কি ইএফ রেখাংশের ছায়া বা কি ইএফ রেখাংশের লম্ব বিক্ষেপ কার উপরে, সিডি এর উপরে। ঠিক আছে, এই যে এতটুকু, এতটুকুই হলো কি আমার লম্ব বিক্ষেপ। কার লম্ব বিক্ষেপ, ইএফ এর লম্ব বিক্ষেপ কার উপরে, সিডি এর উপরে। তাহলে বোঝা গেল, যে তার মানে কি বোঝা গেল, যে আমরা কি লিখতে পারি, যে লম্ব বিক্ষেপ মানে কি, লম্ব বিক্ষেপ মানে হলো সিম্পলি আমাদের কি ছায়ার দৈর্ঘ্য। ওকে, তাহলে লম্ব বিক্ষেপ গেল, লম্ব বিক্ষেপ আমরা বুঝলাম। এখন তাহলে কি আছে আমাদের, পিথাগোরাসের জন্য যে দুইটা উপপাদ্য, সেই দুটো উপপাদ্য যদি বুঝে যাই তাহলে আমরা কি এখন শান্তি মতো অ্যাপোলোনিয়াসে ঢুকতে পারবো। তাহলে পিথাগোরাসের জন্য আমাদের দুইটা উপপাদ্য আছে, একটা কি, যে পিথাগোরাসের একটা মেন উপপাদ্য তো আছেই, আরো দুইটা উপপাদ্য আছে, সেটা কি পিথাগোরাসের উপপাদ্য আমার সূক্ষ্মকোণের জন্য আছে, আর পিথাগোরাসের উপপাদ্য আমাদের কি আছে স্থূলকোণের জন্য আছে। আর পিথাগোরাসের মেন উপপাদ্যটা কার জন্য, পিথাগোরাসের মেন উপপাদ্য ছিল আমাদের কি সমকোণের জন্য। তাহলে এই সূক্ষ্মকোণের জন্য পিথাগোরাসের উপপাদ্য আর স্থূলকোণের জন্য পিথাগোরাসের উপপাদ্য, এই দুইটা আমরা একটু মনে রাখতে হবে। মেইন কথা হলো এই দুটো যদি আমরা মনে রাখতে পারি তাহলে হলো আমাদের কি অ্যাপোলোনিয়াসের উপপাদ্য, এই এগুলো দিয়েই কি হয়ে যাবে। তো আমরা যদি একটু দেখি এই দুটো উপপাদ্য। আচ্ছা দেখো, মনে করো এখানে আমাদের একটা দুইটা কাঠি দেওয়া আছে, একটা হলো লাল কাঠি, একটা হলো নীল কাঠি, এবং এবং নীল কাঠি এবং লাল কাঠির যে দৈর্ঘ্য সেটা দেওয়া আছে। মনে করো যে নীল কাঠির দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 4 একক এবং লাল কাঠির দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 3 একক। তাহলে এবং এটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে কি এই যে লাল কাঠি আর নীল কাঠি পরস্পর কি সমকোণে, এই যে এখানে কি এই যে যে কোণটা উৎপন্ন করছে এটা মনে করো সমকোণ, ঠিক আছে, মানে কি 90 ডিগ্রি কোণ। তাহলে
এখন আমরা যদি এই যে এই পয়েন্টটা, লাল কাঠির এই পয়েন্টটা, নীল কাঠির এই পয়েন্টটা যদি যোগ করে দেই পরস্পর, এভাবে করে যদি যোগ করে দেই, তাহলে আমরা একটা কি পাবো? সমকোণী ত্রিভুজ পাবো, নাকি? সমকোণী ত্রিভুজ পাবো। তাহলে বোঝা যাচ্ছে আমাদের এখানে এই যে এইটার মান কত হবে? সমকোণ ত্রিভুজ, এটা তো আমাদের পরিচিত কেস, নাকি? যেখানে কি হবে, যে সমকোণ ত্রিভুজের জন্য এই যে অতিভুজের মান আমার এখানে কত হবে তাহলে? যে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আর কি এটা হোল রুট, তাহলে এখানে কত হয়? 5 হয়, নাকি? 4 স্কোয়ার 16, 3 স্কোয়ার 9, 16 আর 9 25, রুট ওভার 25 মানে 5। তাহলে এটাই তো, তাহলে পিথাগোরাস উপপাদ্য তো এখান থেকে আমরা জানি, এটা তো আমরা বাচ্চাকালেই করে আসছি, যে পিথাগোরাস উপপাদ্য কি জানি, যে এখানে যদি নামকরণ করতাম আমি এ বি সি, একটা ত্রিভুজ, সমকোণ ত্রিভুজ, যার বি কি সমকোণ, সমকোণের বিপরীত বাহু আমার কি হয়? অতিভুজ। তাহলে এসি হলো আমার অতিভুজ, তাহলে কি অতিভুজের স্কোয়ার মানে কত? 5 স্কোয়ার ইকুয়ালস টু কি লেখা যায়, যে বাকি দুইটার স্কোয়ারের যোগফলের সমষ্টির সমান, নাকি? তাহলে এখানে কি, যে এবি স্কোয়ার মানে কত আমার? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এটা তো জানি, এটা তো পিথাগোরাসের আমাদের কি সমকোণের জন্য পিথাগোরাসের উপপাদ্য, এটা তো আমরা জানি, এটা নিয়ে তো আমাদের কোনো ঝামেলা নেই। তো এখন পিথাগোরাসের জন্য আরো দুইটা নতুন উপপাদ্য আমরা শিখবো। সেটা হলো কি, বা আমাদের 9-10 এ শেখা লাগে, সেটা হলো কি আমাদের পিথাগোরাসের জন্য আমাদের একটা হলো কি সূক্ষ্মকোণের জন্য পিথাগোরাসের উপপাদ্য, আর একটা হলো কি আহ স্থূলকোণের জন্য পিথাগোরাসের উপপাদ্য। তো ওই দুইটা জিনিসটার কনসেপ্টটা আর ওই দুইটা জিনিস আমরা কিভাবে মনে রাখবো, অ্যাপোলোনিয়াসের জন্য ওই দুইটা উপপাদ্য আমাদের মনে রাখতে হবে। যেমন এটা তো আমরা জানি যে পিথাগোরাস উপপাদ্য সমকোণের জন্য তো আমরা তা মনে রাখি, নাকি? যে আমরা কি মনে রাখি, যে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু কি আমাদের ভূমি স্কোয়ার প্লাস কি লম্ব স্কোয়ার, এটা যেমনি মনে রাখছি, তেমনি আমাদের কি ওই পিথাগোরাসের জন্য যে সূক্ষ্মকোণীয় উপপাদ্য, এবং পিথাগোরাসের জন্য আমাদের কি পিথাগোরাসের যে আমাদের কি যে স্থূলকোণের যে উপপাদ্য, ওই দুটো উপপাদ্য কি করতে হবে, এরকম করে কি মনে রাখতে হবে, যদি তুমি কি অ্যাপোলোনিয়াস প্রমাণ করতে চাও। ঠিক আছে? অ্যাপোলোনিয়াস প্রমাণ করার জন্য ওই দুটো উপপাদ্য মনে রাখতে হবে। এখন ওই দুটো উপপাদ্য কিভাবে করে মনে রাখতে পারবা, সেটাই একটু আমরা দেখবো এখন, ঠিক আছে? বা কিভাবে করে সহজভাবে মনে রাখা যায় সেই জিনিসটা আজকে একটু দেখবো এখানে। তো দেখো, যে এখানে আমরা একটা কাজ করি, দেখো, যে এখানে আমরা তো একটা লাল কাঠি নিয়েছিলাম, একটা নীল কাঠি নিয়েছিলাম, ঠিক আছে? এই যে এখানে একটা এই যে নীল কাঠি নিয়েছিলাম। এখন এই নীল কাঠিটারে আমরা কি করব, নীল কাঠিটা আমরা এখানেও একটা নীল কাঠি নিলাম, সাপোজ ওই সেম দৈর্ঘ্যের নীল কাঠি নিলাম, মানে কত, এটার দৈর্ঘ্য আমার কত, ওই 4 এককেই হবে। আর সিমিলারলি আমি এখানে আরেকটা নীল কাঠি নিলাম, এপাশে এপাশে আরেকটা নীল কাঠি নিলাম, তার মানে কি এটার দৈর্ঘ্য আমার কত? 4 একক। তাহলে দেখো, দুই পাশে দুইটা নীল কাঠি নিলাম এটার মতোই, তাহলে এটার দৈর্ঘ্য আমার কত? 4 একক। আর এটার দৈর্ঘ্য আমার কত? 4 একক। এই সেম নীল কাঠিটাই আমি এপাশে নিলাম, এপাশে নিলাম। আবার সেম কাজটা আমরা লাল কাঠির ক্ষেত্রেও করি, যে আমরা এই যে লাল কাঠিটা, এই লাল কাঠিটাও আমরা এপাশেও একটা লাল কাঠি নিলাম এভাবে করে। আবার সেম ভাবে আমরা এপাশেও একটা লাল কাঠি নিলাম, এই যেভাবে করে, ঠিক আছে? এখন এখানে বোঝা যাচ্ছে এই কাঠি দুটো এখানে যা ছিল এখানেও তা আছে, ঠিক আছে? এই দুই পাশেও কি তা আছে। তার মানে কি আমাদের এখানেও কি 4-3, এখানেও আমাদের কত হবে? 4-3, এখানেও কত হবে? 4-3 দৈর্ঘ্যের কি কাঠি, ঠিক আছে? তো আমরা এখানে একটু ঝামেলা করব, ঠিক আছে? কি ঝামেলা করব, যে আমরা আহ সূক্ষ্মকোণ আর স্থূলকোণ বানাবো, ঠিক আছে? তো এখানে আমরা এই যে কাঠিটা আছে, লাল কাঠিটা আছে, এই যে আমাদের লাল কাঠিটা আছে, এই লাল কাঠিটাকে আমরা কি করব, এই লাল কাঠিটার আমরা এই অ্যাঙ্গেলটা এমনি করে বাড়াই দিব, ঠিক আছে? দৈর্ঘ্য সেমই থাকবে, জাস্ট আগে কি ছিল, এই যে প্রথম কেসে মাঝখানের কেসে যে কেসটা আমরা বুঝেছিলাম, এটার মধ্যে কি ছিল, যে লাল কাঠিটা আর নীল কাঠিটা কি ছিল, সমকোণে ছিল, মানে কি এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল ছিল কত, এখানে ছিল কত, 90 ডিগ্রি। বাট এখন এখানে আমি কি করছি, যে লাল কাঠিটাকে আমি ওদিকে সরাই দিছি, এদিকে আরো ফাঁকা করে ফেলছি, দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল, তার মানে কি 90 থেকে বেড়ে গেছে, সোজা কথা 90 থেকে কি বড় হয়ে গেছে অ্যাঙ্গেলটা, তার মানে কি 90 ডিগ্রি থেকে বড় অ্যাঙ্গেলকে আমরা কি বলি, স্থূলকোণ। আর এই কেসে, আর এখানে আমরা কি করব দেখো, এখানে আমরা যেটা করব সেটা হলো আমরা এই লাল কাঠিটাকে আর এই নীল কাঠির মধ্যবর্তী অ্যাঙ্গেলটাকে কি করব, যে এমনি চাপাই দিব, ঠিক আছে? এমনি এমনি করে চাপাই দেবো, মানে কি 90 ডিগ্রি থেকে আমরা কি করব, তাকে ছোট করে দেব, ঠিক আছে? তার মানে কি, যে এই যে অ্যাঙ্গেলটা আমার কত, 90 ডিগ্রি থেকে কি ছোট।
তার মানে বোঝা যাচ্ছে এটা আমার কি সূক্ষ্মকোণ। ঠিক আছে, তো এখানে আমি নিচ্ছি হইলো স্থূলকোণ আর এখানে আমি নিচ্ছি কি সূক্ষ্মকোণ। আমাদের এই তেনোটা কেসে কি এই লাল কাঠি আর নীল কাঠির দৈর্ঘ্য কিন্তু কি সেম। ঠিক আছে, তেনোটা কেসেই লাল কাঠি আর নীল কাঠির দৈর্ঘ্য কিন্তু আমার কি সেম। লাল কাঠিগুলা সবগুলা দৈর্ঘ্য 3, নীল কাঠিটার সবগুলা দৈর্ঘ্য আমার কত 4 করে। ওকে, তো এখন দেখো, এখন আমাদের এখানে কি ঘটনা ঘটলো। এখন যদি আমি এই সেম ওয়েতে আবার এই যে সেম এইগুলার উপরে যদি আবার পিথাগোরাস অ্যাপ্লাই করতে চাই, তাহলে এখানে আমার কি হবে যে এখানেও আমি একটা ত্রিভুজ বানাইলাম এই যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা যোগ দিয়া, আর সিমিলারলি আমার এখানেও আমি ত্রিভুজ বানাইলাম এই পয়েন্টটা আর এই পয়েন্টটা যোগ দিয়া। এখন আমি এটারও নামকরণ করলাম এ বি সি, এটারও নামকরণ করলাম এ বি সি। এখন দেখো এখানে এই 3 আর 4 তো আমার সেম আছে, বাট এখানে যখন আমি এটা কি করছি দেখো, এখানে আমি যখন এই অ্যাঙ্গেলটা বাড়াই দিছি, এই অ্যাঙ্গেলটা যখন আমি বাড়াই দিছি এটার তুলনায়, এখানে তো ছিল না 90, আমি কি করছি এই পয়েন্টটাকে ধরে এদিকে ছেড়াই দিছি এই কেসে নাকি, এই 90 ডিগ্রি বাড়াইছি যখন, তখন কি হয়েছে, যখন তার মানে কি যে এই পয়েন্টটা ধরে যখন আমি এদিকে করছি তখন এই মাঝখানের কোণটাও কি আর 90 আছে, সেটাও কি হয়ে গেছে বেড়ে 90 থেকে বড় হয়ে গেছে, মানে কি স্থূলকোণ হয়ে গেছে। আর এই যে রেখাটা, এই যে অতিভুজটা আমাদের এখানের যে যেই কেসে এই কেসে যে যেটা অতিভুজ ছিল সেটাও কি হয়ে গেছে এখন বড়, মনে করে এখানে এখানে অতিভুজ যে এই যে এসি যে আমার বাহুটা, মনে করে এখানে একটা রাবার ব্যান্ড লাগানো আছে, ঠিক আছে, মনে করে একটা রাবার লাগানো আছে, ঠিক আছে। তো যখন এটাকে টাইনা এই পয়েন্টটাকে টাইনা তুমি এদিকে সরাই দিছো, তার ফলে কি এই রাবারটাও কি টেনে তুমি কি বড় করছো না। তো যখন সে 90 ডিগ্রি অবস্থায় থাকে এ বি, আমার যখন কি মানে কি লাল কাঠিটা আর নীল কাঠিটা যখন আমার কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তখন আমার কি, তখন আমার এসি এর দৈর্ঘ্য হয় কত পাইছি আমরা 5। বাট যদি আমি লাল কাঠিটা এই লাল কাঠিটাকে ধরে যখন আমি ছড়াই দিছি এরকম করে, ঠিক আছে, এরকম করে অ্যাঙ্গেলটা কি করছে বাড়াই দিছি, তখন কি এই রাবার ব্যান্ডটাও কি টেনে কি বড় হয়ে গেছে না, এটা কি বড় হয়ে গেছে না, এই দেখো এখানে কি টেনে কি বড় হয়ে গেছে না। যখন লাল কাঠিটাকে আমি ঠেলে এরকম করে এই পয়েন্টে ফিক্স রেখে এই পয়েন্টটা যখন ঠেলে এদিকে 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 নিয়ে আসছি, এদিকে নিয়ে আসার ফলে কি হচ্ছে, আমার এই এসি যে রাবার ব্যান্ডটা আমি লাগাই রাখছিলাম সেটাও কি বড় হয়ে গেছে, মানে কি এখন এটার মান বোঝা যাচ্ছে, এটার মান কত আমার 5 থেকে কি বড়, এই যে এসি এর মানটা কি 5 থেকে বড়। আর সিমিলার ভাবে আর এই পয়েন্টটা আমি কি করছি, এই যে এইখানে আমি কি করছি, এখানে আমি কি করছি যে এই পয়েন্টটাকে আমি কি করছি, এই পয়েন্টটাকে আমি কি এদিকে চাপাই দিছি, মানে কি 90 ডিগ্রি থেকে 90 ডিগ্রি কোণ ছিল, 90 ডিগ্রি কোণ থেকে আমি কি করছি ছোট করছি, যার ফলে আমার এই রাবার এই যে কিন্তু রাবার লাগানো ছিল 90 ডিগ্রি থাকলে তার মান কত হয় 5, বাট এখানে তো এখন তো সে চুপসে গেছে, রাবারটা কি হয়ে গেছে এখন যখন আমি এটাকে এই পয়েন্টটাকে এদিকে নিয়ে গেছি, যার ফলে কি এই যে এখান থেকে এটুক দৈর্ঘ্য এই যে এসি দৈর্ঘ্যটা এখন কি হয়ে গেছে 5 থেকে কি কমে গেছে, দেখেই বোঝা যাচ্ছে 5 থেকে কমে গেছে, তার মানে এটার মান কত 5 থেকে কম। ঠিক আছে, এই সিম্পল জাস্ট চিত্র যা যা হয়েছে আমি জাস্ট এটাই বুঝাইছি। আমাদের সব জায়গায় আমি কি করছি যে এই লাল কাঠি আর নীল কাঠি সেম রাখছি, বাট লাল কাঠি আর নীল কাঠির মধ্যবর্তী অ্যাঙ্গেলটাকে আমি কি বিভিন্ন সময় চেঞ্জ করছি। একবার তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল রাখছি 90 ডিগ্রি, এখানে আমরা পিথাগোরাসের সমকোণের জন্য পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করছি যেটা আমরা সবাই জানি। একবার আমরা অ্যাঙ্গেলটাকে বাড়াইয়া 90 থেকে বাড়াইয়া স্থূলকোণ বানাই দিছি, আর লাল কাঠি আর নীল কাঠির অ্যাঙ্গেলটাকে আবার একবার কি করছি কমায়া আমরা কি সূক্ষ্মকোণ বানাইছি। জাস্ট সিম্পল এটা জিনিস। এই তিনটা বাড়ানো কমানোর ফলে আমার কি হয়েছে, একবার কি হয়েছে যে আমার এই যে এখানে যেটা অতিভুজ ছিল সেটার দৈর্ঘ্য একবার কি এখানে কি আরো বেড়ে গেছে, আর এখানে কি আরো কি কমে গেছে। ঠিক আছে, এখানে আরো কমে গেছে। তো এখন দেখো, এখন যদি আমরা এই যে এই দুইটার ক্ষেত্রে ওই সেম এই যে পিথাগোরাসের ক্ষেত্রে যে জিনিসটা পাইছি, এই জিনিসটা যদি আমরা এই দুইটার ক্ষেত্রেও যদি এখানে বসাইতে যাই, তাহলে কি হবে দেখো তো। যদি আমরা এখানে বসাইতে যাই, যে আমরা এখানে যদি লিখি যে আমাদের এক পাশে তো ছিল কত 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, ঠিক আছে, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ছিল। বাট এখানে কি আমার এখন আর 5 স্কোয়ার কি আছে, এখন তো এখানে এখানে তো আমার 5 স্কোয়ার না, এখান থেকে কি 5 থেকে বড় আমার একটা মান নাকি, এই যে এই মানটা এই যে এই মানটা তো আর 5 একক নাই। এখানে এখানে সেটা সমকোণে যখন ছিল তখন সেটা ছিল 5 একক, বাট যখন আমি অ্যাঙ্গেলটা বাড়াইছি তখন এসি এর দৈর্ঘ্যটা বড় হয়ে গেছে নাকি। তো এখন তার 5 থেকে একটা বড় একটা মান আছে, মানটা কত সেটা ডিপেন্ড করতেছে তুমি কতটুকু বাড়াইছো। ঠিক আছে, 90 ডিগ্রি থেকে তুমি অ্যাঙ্গেলটা কতটুকু বড় করছো। যদি তুমি বেশি বড় বড় অনেক বেশি ছেড়াই ফেলাও তাহলে কি হবে, যে তোমার অ্যাঙ্গেলটাও বেশি হলে তোমার কি হবে, এই বিপরীত বাহুটা তোমার কি হবে, এই বাহুটাও কি হবে তত বড় হবে। ঠিক আছে,
মেন কথা হলো একটু 90 থেকে একটু যদি মনে করো 0.00001 ডিগ্রিও তুমি যদি বড় করো, তাও কি হবে, সেই মানটা কি হবে, অবশ্যই কি হবে, ওই বড় করার ফলে এইখানে এখানে এই মানটা, এই যে এসি এর দৈর্ঘ্যটা আর কি থাকবে না, 5 থাকবে না, একটু যদি এদিকে সরাও এই পয়েন্টটা, তাহলে কি একটু হইলেও কি আমার এসি এর দৈর্ঘ্যটা কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। এখন যদি বড় হয়ে যায় তাহলে সেটার স্কোয়ারও তো আমার কি হবে, সেটার স্কোয়ারও তো কি আর 25 থাকবে না। যেমন এখানে তো আমার এই পাশে এই যে পিথাগোরাসের উপপাদ্যের ক্ষেত্রে আমার এখানে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার কত ছিল, 25, আর এখানে 5 স্কয়ার ছিল কত আমার 25। এই জন্য আমরা এই দুইটা ইকুয়াল টু দিয়ে লিখতে পারছি যে 25 প্লাস 25 ইকুয়াল টু কত, 25, এটা লেখা যায়। বাট এখানে এখন তো আমার কি হয়ে গেছে, এখানে তো আমার কি হয়ে গেছে, এসি এর মানটা আমার কি হয়ে গেছে, 5 থেকে বেড়ে গেছে নাকি, এসি এর মানটা আমার 5 থেকে বেড়ে গেছে। তাহলে এখানে তো আমি আর এটা ইকুয়াল টু এটা লিখতে পারবো না। এখন এটা ইকুয়াল টু যদি এটা আমি লিখতে চাই, তাহলে আমার কি হবে, কোন জায়গায় আমার কম আছে দেখো তো। এখানে আমার এই যে এখানে তো আমার 25 থেকে বড়, আর এখানে তো আছে আমার শুধু 25, এখানে আমার কত মান কি 25 থেকে কি বেশি আছে, আর এখানে আমার আছে কি শুধুমাত্র 25, এক্স্যাক্টলি 25 আছে, কারণ 3 স্কয়ার 9 আর 4 স্কয়ার কত 16, 16 আর 9 কত 25 আছে। তাহলে আমার এখানে কি করতে হবে, এটা যদি আমি ইকুয়াল টু লিখতে চাই, তাহলে আমার এখানে কি আরো কিছু কি করা লাগবে, যোগ দেওয়া লাগবে না, যেখানে আমার 25 এর চেয়ে কত বেশি আছে সেই মানটাই আমার এখানে কি করা লাগবে, যোগ দেওয়া লাগবে। তাইলে শূন্য আমি কি করতে পারবো এখানে ইকুয়ালস টু দিয়া এটা ইকুয়ালস টু কি এটা লিখতে পারবো। আর সিমিলারলি তুমি যদি এই কেসটা দেখো, এখানে আমার কি হয়ে গেছে, এই মানটা কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে না, ছোট হয়ে গেছে না। এখানে আগে 5 ছিল, যখন আমি এর মান এটাকে এই পয়েন্টটাকে এদিকে চাপাই দিছি, তখন কি হয়েছে, এই যে এসি এর দৈর্ঘ্য কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে, শ্রিঙ্ক করছে, শ্রিঙ্ক করে তারপর সে কি হয়েছে যে তোমার ছোট হয়ে চিপসাই গেছে। তার ফলে কি আমার এখানেও মানটা কি নাই, 5 আর নাই, 5 এর চেয়ে কি আছে, কম মান আছে। তাহলে 5 এর চেয়ে কম মান, 5 এর চেয়ে কম মানের স্কোয়ার ইকুয়ালস টু কি, এখানে কি আছে আমার যে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তার মানে কি এখানে তো 5 এর চেয়ে কম মানের স্কোয়ার, তাহলে এখানে তো আমার 25 আর নাই, এখানে কি আমার 25 আছে, 25 এর চেয়ে কি মান আছে, কম মান আছে। আর এখানে আমার কত আছে, এ পাশে কিন্তু আমার ঠিকই কি আছে, 25 আছে। তার মানে আমার এখানে বোঝা যাচ্ছে এখানে আমার কিছু একটা কি করা লাগবে, এখানে আমার কিছু একটা এপাশে কি করা লাগবে, বিয়োগ করা লাগবে। যদি আমি এপাশে আর এপাশ সমান করতে চাই, এখানে তো আমার 25 এর চেয়ে কম মান আছে, তার মানে কি, বাট এখানে আছে 25। তাহলে এখানে যদি এই সমান চিহ্নটা আমি রাখতে চাই, তাহলে অবশ্যই আমার দুই পাশ কি হতে হবে, সমান হতে হবে। তার মানে কি আমার এখানে এই 25 এর চেয়ে এখানে 25 এর চেয়ে কতটুকু কম আছে, ততটুকু মান এখান থেকে, এখানে তো আছে 25, তাহলে এখানে এখানে আছে 25 এর চেয়ে কম। তাহলে কতটুকু কম আছে ততটুকু মান এই 25 থেকে আমার কি করতে হবে, 3 স্কয়ার 4 স্কয়ার কত 25, 25 থেকে আমার কি করতে হবে, ততটুকু মান বিয়োগ দিতে হবে। এই বিয়োগ দিলেই আমি এখানে এ পাশটা আর এ পাশটা কি করতে পারবো, সমান লিখতে পারবো। ঠিক আছে, তাহলে এখন এইটা জাস্ট বুঝো যে আমার এই সূক্ষ্মকোণের ক্ষেত্রে আমার কি করতে হবে, বিয়োগ দিতে হবে। এই সূক্ষ্মকোণ যখন আসবে তখন আমার কি করতে হবে, এটা যদি পিথাগোরাসের উপপাদ্য আমি যদি ডিরেক্ট লিখতে চাই, তাহলে আমার কি করতে হবে, কিছু না কিছু আমার কি করতে হবে, বিয়োগ দিতে হবে। আর স্থূলকোণের ক্ষেত্রে আমার কি করতে হবে, যে কিছু না কিছু আমার কি করতে হবে, যোগ দিতে হবে। কি যোগ দিতে হবে, কি বিয়োগ দিতে হবে, সেটা আমরা আসতেছি। বাট শুধু এটা তো বুঝতেছো, যদি এটা বুঝে থাকো, তাহলে তোমার মনে করো অ্যাপোলোনিয়াস তোমার শেষ, সোজা বাংলা কথা। ঠিক আছে, যে যদি এটা বুঝে থাকো, এই কনসেপ্টটা যদি তোমার ক্লিয়ার হয়ে থাকে, যে আমার কি পিথাগোরাসের ক্ষেত্রে যে স্থূলকোণের উপপাদ্যের ক্ষেত্রে আমার কি করতে হয়, যে কেন আমার কিছু না কিছু কি করতে হয়, যোগ দিতে হয়। আর এখানে সূক্ষ্মকোণের উপপাদ্যের ক্ষেত্রে আমার কেন কি কি করতে হয়, যে কিছু না কিছু বিয়োগ দিতে হয়। যদি এই দুটো জিনিস কনসেপ্টটা একেবারে ক্লিয়ার হয়ে থাকে, তাহলে মনে করো তোমার অ্যাপোলোনিয়াসের উপপাদ্য তুমি পাইরা গেছো। ঠিক আছে, তো এখন দেখো এখানে কি যোগ দিতে হবে আর কি বিয়োগ দিতে হবে, এই জিনিসটা যদি আসি, আচ্ছা দেখো তাহলে এখানে আমাদের কি যোগ দিতে হবে, এখানে আমার যোগ দিতে হবে যে ফার্স্টে লিখবা যে 2 গুণন। ঠিক আছে, 2 গুণন আমাদের এই যে এখানে আমরা কি করছি, যে স্থূলকোণটা গঠিত হয়েছে আমার কোন কোন বাহু নিয়ে, যে এ বি আর কি বিসি বাহু নিয়ে আমার কি হয়েছে, স্থূলকোণটা গঠিত হয়েছে। এ বি মানে কি এই লাল কাঠি আর নীল কাঠি নিয়ে আমি কি করছি, স্থূলকোণটা বানাইছি। তাহলে এই যে লাল কাঠি আর নীল কাঠি নিয়ে স্থূলকোণটা বানাইছি, তার মানে কি এ বি আর বিসি বাহু নিয়ে আমি স্থূলকোণটা বানাইছি। এবি এবং বিসি বাহুর মধ্যে যে কোনো একটা বাহু লিখবা। ঠিক আছে, যে কোনো একটা বাহু, তুমি চাইলে এবিও লিখতে পারো, তুমি চাইলে কি বিসিও লিখতে পারো। ধরো আমি বিসি লিখলাম, এবি আর বিসি এর মধ্যে আমি লিখলাম কি বিসি বাহুটা লিখলাম। এবং তাহলে আমার বাদ গেছে কোনটা, আমি নিছি বিসি, আমার বাদ গেছে কোনটা এবি। তাহলে আমার করতে হবে কি, যে আরেকটা কিছু, এখানে আরেকটা কিছু গুণ হবে। সেটা কি হবে, সেটা হবে যে আমি যেই বাহুটা নিছি সেই বাহুটার উপরে অথবা সেই বাহুটার বর্ধিত অংশের উপরে অপর যে বাহুটা আমি নেই তার লম্ব বিক্ষেপ। আমি কি বলছি, আমি এখানে নিছি কোন বাহু, বিসি, তাহলে আমি নেই কোন বাহু, এবি। এবি এর লম্ব বিক্ষেপ আমার রাখতে হবে কার উপরে, বিসি এর উপরে অথবা বিসি এর বর্ধিত অংশের উপরে। তাহলে এবি এর লম্ব বিক্ষেপ মানে কি, আমার এই যে এবি এর বরাবর উপরে আমার কি করতে হবে, একটা লাইট সোর্স চিন্তা করতে হবে। তাহলে এবি এর যে ছায়াটা, এই যে এবি এর যে ছায়াটা
আমার বিসি এর উপর পড়বে, সেটা কি হবে দেখতে এরকম হবে না? বিসি এর উপর তো আর পড়ে না, বিসি কে বাড়াইলে এরকম, বিসি কে যদি পিছনের দিকে বাড়াও তাহলে এই যে এতটুকু হবে না আমার ছায়াটা, এই যে এখান থেকে এই পয়েন্ট থেকে শুরু করে এই যে এতটুকু, এই পয়েন্ট থেকে শুরু করে এই যে এতটুকু, সেই পয়েন্টটারে আমি ধরলাম এখানে, এর নাম দিলাম যে ডি। ঠিক আছে, এই যে বিডি, এই যে নাম দিলাম কি, তাহলে এই যে এখান থেকে এতটুকু, এই যে এতটুকু, এতটুকু হলো কি আমার এই যে বিসি এর উপরে বা বিসি এর বর্ধিতাংশের উপরে আমার কি এবি এর ছায়া। ঠিক আছে, তাহলে এখানে আমার কি হবে যে এই যে বি ডি। ঠিক আছে, তাহলে আমার এক্সট্রা আমি কি কি গুণ দিলাম, এক্সট্রা আমি গুণ দিলাম, ফার্স্টে আমরা 2 লিখবো, 2 একটা গুণ হবেই, তাহলে 2 গুণন আমার এই যেই বাহুটা, যেই দুইটা বাহু নিয়ে আমার কি হয়েছে সূক্ষ্মকোণটা স্থূলকোণটা গঠিত হয়েছে, সেই দুইটা বাহুর যে কোনো একটা বাহু আমি নিচে এখানে কোনটা বিসি বাহুকে নিচে, এই যে বিসি বাহুকে নিচে, এবং অপর বাহুর ছায়া এই বিসি এর উপর, যাকে নিছি তার উপরে কি অপর যে বাহুটা আমি নেই তার কি ছায়া বা তার কি লম্ব অভিক্ষেপ। তাহলে আমি নিচে হলো এখানে বিসি এবং নেই কাকে এবি কে নেই, তাহলে এবি এর যে ছায়াটা আমার বিসি এর উপরে বা বিসি এর বর্ধিত অংশের উপরে এক্ষেত্রে কি পড়ছে সেটার মান কত, এই যে ডিবি, এই ডিবি এতটুকু ছায়া পড়ছে, এই যে এবি এর এই যে এবি এর ছায়া আমার কতটুকু পড়ছে, এই ডিবি পরিমাণ ছায়া পড়ছে, এই ডিবি এর পরিমাণ ছায়াটাই আমরা এখানে কি করব গুণ দিব। আর স্থূল সূক্ষ্মকোণ, এটা তো গেল স্থূলকোণের ক্ষেত্রে, সূক্ষ্মকোণের ক্ষেত্রে আমার সেম কাহিনী, আমি কি এখানে সূক্ষ্মকোণটা গঠিত হয়েছে আমার কোন কোন বাহু নিয়ে, আমার গঠিত হয়েছে এবি বাহু, আর কোন 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 বাহু নিয়ে বিসি বাহু নিয়ে আমার কি হয়েছে সূক্ষ্মকোণটা এখানে গঠিত হয়েছে, এই যে লাল কাঠি আর নীল কাঠি নাকি, এই দুইটা নিয়ে তো আমার কোণ দুটো আমরা বানাইছিলাম। তাহলে এই যে লাল কাঠি আর নীল কাঠি, এখন এখানেও সেম কাহিনী, আমার বিয়োগ যাবে কি, এখানেও আন্দা কুন্দা ফার্স্টে কি লিখবা যে 2 লিখবা, আন্দা কুন্দা 2 লেখা, তারপর কি করবা 2 গুণ যাবেই, 2 গুণন তারপর কি হবে যে কোনো একটা বাহু, যে দুইটা বাহু নিয়ে আমার কি হয়েছে এই সূক্ষ্মকোণটা গঠিত হয়েছে, আমাদের এখানে কি কি যে এবি বাহু আর বিসি বাহু নিয়ে আমার কি এই যে এই কোণটা কি হয়েছে গঠিত হয়েছে, এবি বাহু এবং বিসি বাহু নিয়ে এই কোণটা গঠিত হয়েছে। তাহলে এদের যে কোনো একটা বাহু আমরা এখানে আবার নিলাম, এই বিসি বাহুটাকে নিলাম, বিসি বাহুটাকে নিলাম, এবং আর আর কি হবে যে বাহুটা আমরা নেই কোন বাহুটা আমরা নেই, আমরা আমাদের হাতে অপশন ছিল কি, আমরা চাইলে বিসিও নিতে পারতাম, আমরা এবিও নিতে পারতাম, আমরা নিছি কি বিসি কে নিছি, তাহলে আমরা নেই কাকে এবি কে আমরা নেই, তাহলে এবি কে নেই, তার মানে কি যে যে বাহুটা নিছি, নিছি কাকে এই যে বিসি কে নিছি, এই বিসি এর উপরে, এই বিসি এর উপরে আমার কি যে বাহুটা নেই এবি, এবি কে আমরা নেই এবি এর কি ছায়া, তাহলে এবি এর ছায়া মানে কি, তাহলে এবি এর উপরে আমার কি এরকম লাইট সোর্স চিন্তা করতে হবে, তাহলে এবি এর উপরে যদি লাইট সোর্স চিন্তা করি তাহলে এবি এর ছায়াটা আমার কেমন পড়বে, যে এরকম এরকম একটা ছায়া পড়বে না, এই যে এই পয়েন্ট থেকে বি এর এই পয়েন্ট থেকে এটুক পর্যন্ত, এটার যদি নাম দেই ডি, তাহলে এখানে আমার কত হবে যে বিসি ইন্টু কত বিডি, তাহলে এই যে বিডি, এই বিডি পরিমাণ কি ছায়ার দৈর্ঘ্যটা হবে না, যে এবি বাহুটার, এই যে এবি বাহুটার ছায়া দৈর্ঘ্য হবে কত আমার এই বিডি। ঠিক আছে, এবি বাহুটার ছায়া দৈর্ঘ্য হবে কি আমার এই বিডি নাকি, তাহলে এই বিডি হলো কি আমার এবি বাহুর লম্ব বিক্ষেপ কার উপরে, এই বিসি এর উপরে, যে বাহুটা আমরা নিছিলাম এই যে বিসি কে নিছিলাম, এই বিসি বাহুকে নিছিলাম, এই বিসি এর উপরে আমার কি অপর বাহুর কি অপর বাহুটাকে এবি এর কি লম্ব অভিক্ষেপ হলো কি এই বিডি পরিমাণ। ঠিক আছে, তাহলে দোনোটা কেসে কি আমার সেম জিনিসে কি একটার কেসে কি হয় যোগ হয়, আর একটার কেসে কি হয় সেম জিনিসটাই কি হয় বিয়োগ হয়। আর এপাশে এতটুকু অংশে কি আছে আমার, এতটুকু হলো জাস্ট পিওর পিথাগোরাসের উপপাদ্য, এখানেও এতটুকু অংশে কি আছে আমার পিওর পিথাগোরাসের উপপাদ্য। ঠিক আছে, তো এই হোল জিনিসটা যদি আমরা আবার একটু ক্লিন করে লিখি তাহলে দেখো যে কি লেখা যায়, তার মানে এখানে আমাদের কি ছিল, যে এখানে আমরা লিখি যে এ বি সি, এখানেও নাম দিলাম এ বি সি, এখানেও নাম দিলাম এ বি সি, তাহলে সবগুলো যোগ করে দিয়ে আমরা ত্রিভুজ বানাই দেই, এখানেও ত্রিভুজ বানাই দেই, এখানেও কি ত্রিভুজ বানাই দিই। তাহলে এখানে আমাদের কাজ করব, আমরা এখানে এখানে কাজ করব কি, যে এই যে লাল আর নীলের মধ্যবর্তী কোণ, লাল আর নীল কাঠির মধ্যবর্তী কোণ এখানে কত 90 ডিগ্রি, 90 ডিগ্রি। আর এখানে আমরা কি করছি 90 ডিগ্রি থেকে বড় একটা কোণ নিছি, এখানে কোণটা কি 90 ডিগ্রি থেকে বড়, আর এখানে কি কোণটা কি 90 ডিগ্রি থেকে, এখানে কোণটা 90 ডিগ্রি থেকে বড়, আর এখানে কোণটা 90 ডিগ্রি থেকে আমাদের কি ছোট। ঠিক আছে, 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে এখন এটা এটার ক্ষেত্রে তো আমরা জানি এটা তো আমাদের কি
এই সূক্ষ্মকোণের ক্ষেত্রে এই কি বলি ওই সমকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য, এটা আমরা জানি যে কি লিখতে পারি যে অতিভুজ স্কোয়ার 90 ডিগ্রি বিপরীত বাহুকে অতিভুজ, তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু কত, বাকি দুইটার স্কোয়ার, যে বি স্কোয়ার প্লাস কত বিসি স্কোয়ার। ঠিক আছে, আর এই দুইটা কেসও আমরা চোখ বন্ধ করে ফার্স্টে এই যে স্থূলকোণের ক্ষেত্রে নাকি এটা কি আমাদের স্থূল কোণ, স্থূলকোণের ক্ষেত্রে এটার ক্ষেত্রে আমরা ওইরকম চোখ বন্ধ করে এটা লিখতে পারি যে 90 ডিগ্রি বিপরীত বাহু মানে 90 ডিগ্রি থেকে বড়, এখানে এটা কি স্থূলকোণ আমাদের, স্থূলকোণের বিপরীত বাহু এখানে কি এসি। এখানে আমরা কি করতে পারি যে এসি স্কোয়ার ইকুয়াল টু কত লিখতে পারি যে এবি স্কোয়ার প্লাস কত বিসি স্কোয়ার, বাট এখানে যেহেতু এসি এর মানটা বড় তাহলে এসি স্কোয়ার কি, এসি এর স্কোয়ারটা কি হবে এই যে এবি আর বিসি স্কোয়ারের মানের তুলনায় কি হবে বড় হবে, তার মানে কি এখানে আমাদের আরো কিছু কি যোগ করে তারপর কি সমতা করতে হবে, আরো কিছু যোগ করে সমতা করতে হবে। সিমিলারলি আমাদের এই কেসে এটার ক্ষেত্রে কি করতে হবে যে এটার ক্ষেত্রে কি করতে হবে যে এখানেও যদি আমরা এই যে 90 ডিগ্রির বিপরীত বাহু মানে সূক্ষ্মকোণ কারে নিছি এই যে এই কোণটা নিয়ে কাজ করতেছি, তাহলে এটা বিপরীত বাহু কত এসি। এখান থেকেও আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য চোখ বন্ধ করে ফার্স্টে লিখে ফেলি যে এসি স্কোয়ার ইকুয়াল টু কত যে এবি স্কোয়ার প্লাস কত বিসি স্কোয়ার, বাট এখানে আমাদের কি যে এসি এর মানটা এই যে এসি এর মানটা কি এখানে কি কম, এসি এর মানটা এখানে কত এই 5-এর তুলনায় কম ছিল, তার মানে কি এসি এর মানটা এখানে কম, তার মানে কি এখানে এখানে এই যে এসি এর স্কোয়ারের মানটাও কি আসবে এই দুইটার স্কোয়ারের মানের তুলনায় এই দুইটার স্কোয়ারের মানের যোগফলের তুলনায় কি আসবে কম আসবে, তার মানে আমার কি আস করতে হবে এখানে এই পাশে যদি আমি কিছু কি বিয়োগ করে দেই তাহলে কি আর কম আসবে, তাহলে আর কম আসবে না, যতটুকু কম আসে ততটুকু এখানে কি করতে হবে বিয়োগ করতে হবে। আর আমরা দেখছি যে সেম জিনিসে যোগ করা লাগে এই পাশে স্থূলকোণের ক্ষেত্রে, আর সূক্ষ্মকোণের ক্ষেত্রে আমাদের কি করা লাগে, সূক্ষ্মকোণের ক্ষেত্রে আমাদের কি করা লাগে সেম জিনিসে কি করা লাগে বিয়োগ করা লাগে। তাহলে কতটুকু বিয়োগ করা লাগে আমরা দেখছিলাম যে 2 গুণন আমাদের এই যে স্থূলকোণটা গঠিত হয়েছে যে যে বাহু নিয়ে আমাদের কি এবি বাহু এবং বিসি বাহু নিয়ে স্থূলকোণটা গঠিত হয়েছে, যে কোনো একটা বাহু নিতে পারি আমরা, নর্মালি আমরা ভূমিটা নিয়ে এই কাজ করি, তো এখানে বিসি নেই এবং কি অপর বাহুর ছায়া বিসি এর উপরে, অপর বাহু কি আমার এবি, এবি এর ছায়া আমার কার উপরে বিসি এর উপরে, বিসি এর উপরে তো ছায়া হয় না, তাহলে বিসি কে বাড়াইলে যে ছায়াটা পাই এখানে লাইট সোর্স চিন্তা করলে এবি এর ছায়াটা পাই আমরা এখান থেকে এতটুকু, এই যে এবি এর ছায়াটা পাই আমরা এখান থেকে এতটুকু, এটার নাম যদি দিই ডি তাহলে ছায়াটার দৈর্ঘ্য কত হবে বিডি। সিমিলারলি এখানেও যে আমি যদি একটা বাহু এই যে এখানেও কি হবে 2 গুণন মাইনাস হবে এই যে মাইনাসটা মাইনাস ইন্টু কত মাইনাস কত 2 গুণন আমার কত যে যদি বিসি বাহুটা নেই সূক্ষ্মকোণটা গঠিত হচ্ছে কোন কোন বাহু নিয়ে বিসি আর এবি, তো আমাদের অপশন আছে দুটোটা নেওয়াই, তো যে বাহুটা নিবা সেই বাহুটা তো নিলাই, আর অপর বাহুর কি হবে ছায়াটা, যে বাহুটা নিছো সেই বাহুটার উপরে অপর বাহুটার ছায়া, তার মানে কি বিসি বাহু নিছো বিসি বাহুর উপর অপর বাহুকে এবি, এবি এর ছায়া কত হবে এবি এর ছায়া হবে এই যেখান থেকে লাইট চিন্তা করলে এবি এর ছায়াটা কি হবে যে বরাবর এখানে এখানে এই পয়েন্ট থেকে এতটুকু 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 আমার কি পাবো একটা ছায়া দেখতে পারবো, এখান থেকে এতটুকু পর্যন্ত একটা ছায়া আমরা দেখতে পাবো, এটার নাম যদি দিই ডি তাহলে এখানেও কত হবে বি ডি। ওকে, তো এই দুইটা উপপাদ্যই বুঝছো, তার মানে তোমার অ্যাপোলোনিয়াস শেষ। কেমনে শেষ দেখো, কেমনে শেষ, যে অ্যাপোলোনিয়াসের চিত্র দেখো, এটা এখানে কি দেওয়া আছে যে মনে করো অ্যাপোলোনিয়াসের চিত্র, এই চিত্রটা কি দেওয়া আছে দেখো যে এবিসি একটা ত্রিভুজ, এই যে এবিসি একটা ত্রিভুজ টোটালি ত্রিভুজ, আর এই ডি পয়েন্টটা হলো এবিসি ত্রিভুজের এই বিসি বাহুর মধ্যবিন্দু, তাহলে এডি কি, এডি আমার মধ্যমা, আমরা প্রথমে আমরা কি দেখছিলাম মধ্যমা, মধ্যমা কি দেখছিলাম যে ত্রিভুজের যে কোনো একটা কোণ, ঠিক আছে ত্রিভুজের যে কোনো একটা কোণ বা যে কোনো একটা শীর্ষবিন্দু, ত্রিভুজের যে কোনো একটা কোণ বা কি যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহু এনে এ কোণের বিপরীত বাহুকে বা এ শীর্ষের বিপরীত বাহুকে আমার বিসি, বিসি এর মধ্যবিন্দু আমি কি বলতেছি ডি, এবং এই দুইটা সংযোগ সরলরেখাই হলো কি আমার একটা মধ্যমা, তাহলে এডি আমার একটা মধ্যমা, এখানে এডি আমার এখানে একটা কি মধ্যমা। আর অ্যাপোলোনিয়াসের উপপাদ্য প্রমাণ করার ক্ষেত্রে আমার এই যে একটা মধ্যমা আঁকছি, যেই পয়েন্ট থেকে যে শীর্ষ থেকে আমি মধ্যমা আঁকছি সেই শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর একটা মধ্যমা তো আঁকছি, আর একটা জিনিস আঁকা লাগে সেটা হলো সেই শীর্ষ থেকে যে শীর্ষ থেকে মানে এখানে কি আমি এই শীর্ষটা থেকে কি করছি বিপরীত বাহুর উপরে মধ্যমা আঁকছি, সিমিলারলি আমার এই শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর একটা কি লম্ব আঁকতে হয়, ঠিক আছে। তাহলে এই দুইটা জিনিস ইউজ কইরা আমরা এই চিত্রটা ইউজ করে আমরা কি করতে পারবো, এই চিত্রটা ইউজ করে আমরা সিম্পলি
অ্যাপোলোনিয়াসের উপপাদ্য প্রমাণ করতে পারবো। আমি আগেই বলছিলাম যে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য আমাদের আসলে প্রমাণ করা শেষ যদি তোমরা ওই পিথাগোরাসের উপপাদ্য স্থূলকোণের ক্ষেত্রে আর সূক্ষ্মকোণের ক্ষেত্রে বুঝে থাকো। দেখো এখানে আমাদের এখানে একটা দেখো এখানে আমাদের কি হয়েছে, এখানে এখানে একটা কি হয়েছে, এই যে এই কোণটা দেখো, এই কোণটা কি 90 থেকে বড় না? এই কোণটা কি 90 থেকে বড় না? এই যে ডি পয়েন্টের এই কোণটা, এই যে এ ডি বি, এই কোণটা কি আমার 90 থেকে বড়। আবার সিমিলারলি আমার এই কোণটা কি, এই কোণটা কি 90 থেকে ছোট। যে এমন একটা কোণ যদি হয় তাহলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এটা কি 90 থেকে বড় এবং এটা কি 90 থেকে ছোট। এখানেও কি আমাদের সেম কেসই, যে এ ডি বি কোণটা আমার কি 90 থেকে বড়, আর আমার এ ডি সি কোণটা কি 90 থেকে ছোট। আর এখানে একটা নামকরণ করে দাও, এটা এ বি সি ডি, ই নাম করে দাও, ই নামকরণ করে দাও। এই যে যে লম্ব রাখছো এই লম্বটার নামকরণ করে দাও ই, ই নামকরণ করে দাও। ঠিক আছে, তাহলে দেখো আমার এখানে এখানে আমরা কি দুইটা পিথাগোরাসের উপপাদ্য, যে সূক্ষ্মকোণের জন্য আর স্থূলকোণের জন্য যে দুটো আমরা মাত্র শিখলাম, এই দুটা কি এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি না? যে আমরা এই যে এ ডি বি, ঠিক আছে, এটা আমাদের কি, এই যে এই কোণটা আমাদের কি স্থূলকোণ। তাহলে ত্রিভুজ এ ডি বি হলো কি আমার স্থূলকোণী ত্রিভুজ। ঠিক আছে, এটা আমার কি স্থূলকোণী ত্রিভুজ। ঠিক আছে, আর আমার ত্রিভুজ এ ডি ই, এডিসি, ঠিক আছে, ত্রিভুজ এ ডি সি হলো কি আমার সূক্ষ্মকোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে আমরা এই যে এই দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের মধ্যে স্থূলকোণী ত্রিভুজের মধ্যে আমরা পিথাগোরাসের স্থূলকোণের যে উপপাদ্য সেটা অ্যাপ্লাই করব। আর সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের জন্য যে সূক্ষ্মকোণের উপপাদ্য আছে সেটা আমরা কি অ্যাপ্লাই করব। তাহলে আমাদের কি কাজ শেষ। তাহলে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই যে প্রথমটার ক্ষেত্রে যদি আমরা অ্যাপ্লাই করি পিথাগোরাসের স্থূলকোণের জন্য পিথাগোরাসের উপপাদ্য যদি অ্যাপ্লাই করি, তার মানে কি যে এ বি ডি ত্রিভুজের জন্য তাহলে আমরা কি করতে পারি, এই যে স্থূলকোণের বিপরীত বাহু, স্থূলকোণের বিপরীত বাহুর স্কোয়ার নাকি, একটু আগে আমরা দেখছি যে আমরা কি লিখছি যে স্থূলকোণের বিপরীত বাহুর স্কোয়ার, স্থূলকোণের বিপরীত বাহু এখানে কে, যে এবি। তার মানে কি যে এবি স্কোয়ার ইকুয়াল আমরা কি লিখতে পারি, এবি স্কোয়ার ইকুয়াল লিখতে পারি যে স্থূলকোণটা যে দুইটা বাহু নিয়ে গঠিত সেটাকে কে, যে এবি স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি যে এডি স্কোয়ার। যে স্থূলকোণটা যে যেই বাহু নিয়ে গঠিত সেটাকে কে এডি আর কত বিডি, এদের কি স্কোয়ার। আর স্থূলকোণের ক্ষেত্রে আমাদের কি হয় দেখছি আমরা, কিছু একটা কি হয় যোগ হয়। এই যে স্থূলকোণের ক্ষেত্রে আমরা কি দেখছি, স্থূলকোণের ক্ষেত্রে আমরা কি দেখছি যে এই যে এখানে কিছু একটা কি হয় যোগ হয়। তাহলে কত যোগ হয়, আমরা কি বলছি যে স্থূলকোণটা গঠিত হয়েছে যে যে বাহু নিয়ে, এখানে আমাদের কি এডি বাহু আর কি বিডি বাহু নিয়ে গঠিত হয়েছে। এই দুইটার মধ্যে আমরা যে কোনো একটা বাহু নিব, আমরা ধরলাম 2 গুণন এই বিডি বাহু নিলাম, 2 গুণন এই যে বিডি, এই বিডি বাহুটা নিলাম, এবং তাহলে কি হবে যে অপর বাহুটার কি হবে ছায়াটা। তাহলে বিডি বাহু নিলে কাকে নিয়ে নেই, এই যে এডিকে নিয়ে নিই, এডিকে নিয়ে নিই। তাহলে এডি এর ছায়া, এডি এর ছায়া কার উপরে, এই বিডির উপরে। এডি এর ছায়া দেখো তো, এডি এর ছায়াটা বিডির উপরে কতটুকু, এই যে দেখো আমার এখানে লম্ব টানাই আছে অলরেডি। তাহলে এডি এর ছায়া আমার বিডির উপরে, যে এখানে যদি লাইট সোর্স চিন্তা করো তাহলে এই যে এডি রেখাংশের যে ছায়াটা আমার বিডি এর উপরে পড়বে সেটা তো বিডি এর উপরে তার পড়ে না, বিডি এর বর্ধিত অংশের উপরে, যে এখান থেকে এই বিডি এ থেকে এতটুকু পর্যন্ত এই ডি, ডি পরিমাণ কি ছায়া পাবো। তাহলে এত ইন্টু কত আমার হবে ডি। ঠিক আছে, এটা গেল আমার কি স্থূলকোণের জন্য পিথাগোরাসের উপপাদ্য প্রথমটা। তারপর দ্বিতীয়টা দেখি সূক্ষ্মকোণের জন্য, সূক্ষ্মকোণ কোনটা আমার এ বি এডি এডিসি, এডিসি এই যে এতটুকু এতটুকু, এই যে সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণ 90 ডিগ্রি থেকে ছোট কোণ। তাহলে এটার জন্য যদি আমি আবার আমার কি করি, যে সূক্ষ্মকোণের জন্য যে পিথাগোরাসের উপপাদ্য সেটা যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা একটু আগে যেটা দেখছি যে আমরা আবার কি সূক্ষ্মকোণের বিপরীত বাহু এখানে কি আছে, সূক্ষ্মকোণের বিপরীত বাহু কি আছে এসি। তাহলে এখানে কি লিখবো যে এসি স্কোয়ার ইকুয়াল টু সূক্ষ্মকোণটা গঠিত হয়েছে কোন কোন বাহু নিয়ে, যে এডি স্কোয়ার প্লাস কত ডিসি স্কোয়ার। এই সূক্ষ্মকোণটা গঠিত হয়েছে আমার কি, এই যে এডি বাহু নিয়ে আর কি এই যে ডিসি বাহু নিয়ে, এই দুইটা বাহু নিয়ে আমার কি হয়েছে সূক্ষ্মকোণটা গঠিত হয়েছে। তাহলে এই দুইটার স্কোয়ার, এই দুইটার স্কোয়ার এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, এখানে কি হবে সূক্ষ্মকোণের ক্ষেত্রে আমরা কি লিখছি একটু আগে, যে সূক্ষ্মকোণের ক্ষেত্রে আমার কি হয় বিয়োগ যায়, বিয়োগ যায় যে কোনো একটা বাহু এবং ওই বাহুর উপর অপর বাহুর কি ছায়াটা
বিয়োগ যায়, ছায়াটার 2 গুণ বিয়োগ যায়। তাহলে এখানে কি লিখবো যে 2 গুণন আমার যে কোনো একটা বাহু। তাহলে আমি এখানে মনে করো এই যে ডিসি বাহুটা নিলাম, এই যে ডিসি বাহুটা নিলাম, ডিসি বাহু নিলাম, এবং তাহলে কি হবে, কার ছায়াটা হবে, যে এডি বাহুকে আমি নিয়ে নিই, এডি বাহুর ছায়াটা হবে। ঠিক আছে, যে সূক্ষ্মকোণটা গঠিত হচ্ছে আমার কাকে কাকে নিয়ে, এই যে ডিসি বাহুকে নিয়ে আর কি এডি বাহুকে নিয়ে সূক্ষ্মকোণটা গঠিত হয়েছে। তাহলে সূক্ষ্মকোণটা যে যে বাহু নিয়ে গঠিত হবে সেই দুইটা বাহুর মধ্যে যে কোনো একটা বাহুকে আমরা নিব, এবং অপর বাহু যেটাকে আমি নিয়ে নিই সেটার কি হবে, ছায়াটা আমরা কি করব, গুণ করে দেব। ঠিক আছে, কার উপরে, ওই যে যে বাহুটা নিয়েছি তার উপরে যতটুকু ছায়া পড়ে সেটা গুণ করে দেব। তাহলে আমি এই এডি বাহু যাকে নিয়ে নিই তার সেটাকে এডি বাহু, তাহলে এডি বাহুর ছায়াটা ডিসি এর উপরে, ডিসি কে নিছি, ডিসি এর উপরে এডি বাহুর ছায়াটা কতটুকু, এখানেও দেখো এই যে এডি বাহুর ছায়াটা আমার কত, ডিসি এর উপরে, এই যে ডি পরিমাণ ছায়াই কি, এই ডি পরিমাণ ছায়াই কি আমি পাবো, এই যে আগের মতোই, যেখানে লাইট সোর্স চিন্তা করো, তাহলে এডি এর ছায়াটা আমার ডিসি এর উপরে কতটুকু পড়বে, এই যে ডি থেকে ই পয়েন্ট পর্যন্ত একটা ছায়া পাবো, ডিই। ঠিক আছে, তাহলে এটা যদি সমীকরণ 1 দাও, আর এটা যদি সমীকরণ 2 দাও, এখন যদি সিম্পলি জাস্ট এই যে সমীকরণ দুইটা পাইলা, জাস্ট তুমি কি করছো, একটা ত্রিভুজ আঁকছো, ত্রিভুজের একটা মধ্যমা আঁকছো, এবং ওই যেই শীর্ষ থেকে মধ্যমা আঁকছো ওই শীর্ষ থেকে আরেকটা কি করছো, এক্সট্রা একটা লম্ব আঁকছো। তারপর কি করছো, তারপর এই মধ্যমার আমাদের কি হয়েছে, যে মধ্যমার দুই পাশে আমাদের কি হয়েছে, দুইটা কোণ উৎপন্ন হয়েছে। এক পাশে উৎপন্ন হয়েছে আমার কি স্থূলকোণ, আরেক পাশে উৎপন্ন হয়েছে কি আমার সূক্ষ্মকোণ। তাহলে এই সূক্ষ্মকোণের জন্য একবার তুমি কি করছো, এই সূক্ষ্মকোণটার জন্য একবার কি করছো, সূক্ষ্মকোণটার জন্য একবার আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করছি, আর একবার আমরা কি করছি, এই সূক্ষ্মকোণটার জন্য আমরা একবার এই পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করছি, আর একবার আমরা এই যে স্থূলকোণটা আছে স্থূলকোণের জন্য পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করছি। উপপাদ্য অ্যাপ্লাই করে আমরা কি করছি, এরকম দুইটা ইকুয়েশন পাইছি, এরকম দুইটা ইকুয়েশন পাইছি। এখন এই দুইটা ইকুয়েশন যোগ করে দিলে আমরা কি পাবো, অ্যাপোলোনিয়াসের উপপাদ্য পাওয়া যাবো। তাহলে বোঝা গেছে যে অ্যাপোলোনিয়াস উপপাদ্য আসলে কি। অ্যাপোলোনিয়াসের উপপাদ্য হলো যে সিম্পলি যে পিথাগোরাসের এই সূক্ষ্মকোণের জন্য পিথাগোরাসের যে উপপাদ্যটা আছে, এবং স্থূলকোণের জন্য যে পিথাগোরাসের যে উপপাদ্যটা আছে, এই দুটো উপপাদ্যের যোগফলে হলো আমার কি মেইনলি অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। তাহলে দেখো এই দুটা ইকুয়েশন যদি আমরা যোগ করি, এই দুটো ইকুয়েশন যদি আমরা এখন একটু যোগ করি, তাহলে আমরা কি দেখতে পাবো, দেখো যে ইকুয়েশন 1 ইকুয়েশন 2 কে আমরা কি করে যোগ করি, তাহলে এখানে এক পাশে কি আসবে, এই যে ইকুয়েশন 1 আর 2 যদি যোগ করি, যে ইকুয়ালস টু এক পাশে কি আছে, যে এবি স্কোয়ার প্লাস কত এসি স্কোয়ার আছে, ওকে। আর এ পাশে কি আছে, যে এডি স্কোয়ার, এডি স্কোয়ার, তাহলে এডি স্কোয়ার আমার কয়টা হয়ে যাবে, এই যে একটা এডি, আবার এখানে একটা এডি স্কোয়ার, তাহলে আমার এডি স্কোয়ার কয়টা, 2 এডি স্কোয়ার আমি লিখতে পারি ডাইরেক্ট, 2 এডি স্কোয়ার লিখতে পারি। আর এখানে একটা জিনিস দেখো, যে আমার এই যে ডি পয়েন্টটা কি ছিল, ডি পয়েন্টটা কি ছিল, ডি পয়েন্টটা ছিল আমাদের বিডি, এই বিসি বাহুর কি মধ্যবিন্দু না, এই যে বি এবং সি বাহুর মধ্যবিন্দু কি ছিল আমাদের, ডি পয়েন্টটা। তার মানে আমি কি লিখতে পারি, যে এটা তো মধ্যমা, যে এডি আমার কি মধ্যমা না, এডি আমার কি মধ্যমা না, এডি আমার মধ্যমা হলে তার মানে বোঝা যায় কি মধ্যমা আসলে কি ছিল, মধ্যমা কি ছিল, যে কোনো একটা শীর্ষ থেকে, যে কোনো একটা শীর্ষ থেকে মানে কি আমার এখানে এ শীর্ষ, এই শীর্ষ থেকে এর বিপরীত বাহু, এই শীর্ষটার বিপরীত বাহুকে আমার বিসি হলো আমার কি তার বিপরীত বাহু, ওই বিপরীত বাহুর মধ্যবিন্দু কে বলছিলাম যে ডি, এই ডি এর সংযোজক সরলরেখা মানে কি এডি। তার মানে এই ডিটা হলো কি আমার বিসি এর মধ্যবিন্দু, ডিটা হলো কি বিসি এর মধ্যবিন্দু। এর মানে কি, যে আমার এই যে বিডি যেই কথা, আমার কি ডিসিও কি একই কথা, যেহেতু আমার ডি বিন্দুটা বিসি এর মধ্যবিন্দু, এর মানে কি বিডি যেই কথা আমাদের ডিসিও একই কথা। তার মানে কি আমি লিখতে পারি যে এখানে তার মানে কি, যে বিডি স্কোয়ার যে কথা হবে ডিসি স্কোয়ারও কি একই কথা হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো, এখানে এখানে আমার কি আছে, যে বিডি স্কোয়ার আছে, আবার এই পাশে কি আছে, যে ডিসি স্কোয়ার আছে। ঠিক আছে, যে আমার কি বলছিলাম, যে বিডি যেই কথা আমার কি ডিসি কি একই কথা, তার মানে কি আমার বিডি স্কোয়ার যেই কথা হবে ডিসি স্কোয়ারও কি একই কথা হবে। তার মানে আমি কি এখানে 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 এই ডিসি স্কোয়ার না লিখে এটা আমি কি বলতে পারি, এটাও মনে করো এখানে মনে মনে কি আছে, তাহলে আমার বিডি স্কোয়ারই আছে নাকি। এই ডিসি স্কোয়ার যে কথা বিডি স্কোয়ার যেহেতু একই কথা, এই ডিসি স্কোয়ার আর বিডি স্কোয়ার যেহেতু একই কথা, তার মানে এখানে কি লিখতে পারি, যে এটাও বিডি এটাও বিডি স্কোয়ার, তার মানে কি এখানে এখানে কি দুইটা বিডি স্কোয়ার লিখতে পারি না আমি, দুইটা বিডি স্কোয়ার লিখতে পারি না, দুইটা বিডি স্কোয়ার লিখতে পারি। সিমিলারলি দেখো এখানে এখানে আবার আবার এই সেম কেসেই, যেখানে আছে বিডি এখানে আবার আছে কি ডিসি,
আর বিসি আর ডিসি তো সেম কথা, তার মানে কি এখানে আমি ধরতে পারি, নিচেও আমি ধরতে পারি, এখানেও কি মনে মনে আমার কি বিডি কি আছে। তার মানে কি টু উপরে আমার কি আছে যে টু বিডি ডিই, নিচেও আমার কি আছে টু, এখানে তো ডিসির জায়গায় এটা বললামই তো যে ডিসি আর বিডি সেম কথা, তার মানে কি এখানে নিচে মনে মনে আমি কি ধরতে পারি বিডি ধরতে পারি, তাহলে এখানেও কি আছে আমার টু বিডি ডি। তাহলে একটা আছে আমার পজিটিভ আকারে, একটা আছে আমার কি আকারে নেগেটিভ আকারে, তাহলে এই দুইটা আমার সম্পূর্ণ কি হবে সেম সেম জিনিস, এই দুইটা আমার কি হয়ে যাবে কাটাকাটি চলে যাবে। তাহলে আমার আলটিমেটলি কি থাকলো যে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু কত টু এডি স্কোয়ার প্লাস কত টু বিডি স্কোয়ার। এটাই হলো আমার কি অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। এখান থেকে যদি জাস্ট এখান থেকে চাইলে এই যে দুইটা কমন নিতে পারো, দুইটা কমন নিলে কি হবে যে এডি স্কোয়ার প্লাস কত বিডি স্কোয়ার লেখা যায়, এটাই আমার কি অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। বোঝা গেছে? তাহলে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য আসলে কিছুই না, ওই যে আগের পেজে যে বুঝাইছি ওখানেই আমাদের কি অ্যাপোলোনিয়াসের উপপাদ্য শেষ। যে এটা যদি বুঝে থাকো যে সূক্ষ্মকোণের জন্য আমার পিথাগোরাসের উপপাদ্য, আর স্থূলকোণের জন্য পিথাগোরাসের উপপাদ্য, আর কি সূক্ষ্মকোণের জন্য পিথাগোরাসের উপপাদ্য, এই দুইটা জিনিস উপপাদ্য, এই যে এই দুইটা জিনিস যদি বুঝে থাকো, এই দুইটা জিনিস কেমনে আসছে সেটা যদি ফিল করতে পারো, তাহলে তুমি আলটিমেটলি এই দুইটা জাস্ট ওই দুইটা এখান থেকে ওই দুইটা ইকুয়েশন জেনারেট করে এই দুইটা যোগ করে দিলেই মানে কি স্থূলকোণের জন্য পিথাগোরাসের উপপাদ্য আর কি সূক্ষ্মকোণের জন্য পিথাগোরাসের উপপাদ্যের কারণে যে দুইটা সমীকরণ পাও, ওই দুইটা সমীকরণ যোগ করে দিলেই তোমার কি এসে পড়ে অ্যাপোলোনিয়াস এসে পড়ে। আহামরি কোনো কঠিন বিষয় না। ঠিক আছে।